রক্ত বরবী যেন এখনো ভীষণভাবে প্রাসঙ্গিক বলে মনে হয় আমাদের। এ যেন আবারও সেই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটে চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর চিরকালই একজন সমাজ সচেতন রাজনৈতিক তথ্য সন্ধানের সাহিত্যিক ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন এই দেশে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ওপর আঘাত নেমে আসে, তখন তিনি সত্যিই চিন্তায় পড়ে গেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ধনতান্ত্রিক এই সমাজের আস্ফলন হয়তো একদিন মানুষকে বিবেকহীন করে তুলবে। মানুষ হয়তো একদিন একটি যন্ত্রে পরিণত হবে। লোভ এবং লালসার অক্টোপাসে সে বাধা পড়ে যাবে। মাদ্রাস, কলকাতা, অসমের শ্রমিকদের বঞ্চনা কবিকে গভীরভাবে নাড়া দিয়েছিল। ততদিনে আমেরিকায় 1886-র শ্রমিক ধর্মঘট, 1917-র বলশেভিক বিপ্লব ইতিহাসে এক নতুন অধ্যায় গড়ে তোলে। সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দমন পীড়ন দেখে কবির আশাভঙ্গ হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন টাকা পয়সা ও গায়ের জোরই ক্ষমতার উৎস হতে চলেছে। স্বৈরতন্ত্র বা ফ্যাসিজমের কালো ছায়া বিশ্বকে গ্রাস করে উঠতে পারে। কবি তার এই ভাবনাকে নানাভাবে কাব্য এবং নাটকের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। সেই সবের মধ্যে শ্রেষ্ঠ অন্যতম নাটকটি হলো রক্তকরবী। এই নাটকে আমরা সামাজিক এবং অর্থনৈতিক শোষণ, নিপীড়ন এবং ধর্মের জিগির তোলার ছবি দেখতে পাই। অদ্ভুত ব্যাপার হলো, আজকের যে সমাজে আমরা বসবাস করছি সেই সমাজের ছবির যদি দিকে তাকাই, তাহলে এই সমাজ এবং রক্তকরবীতে যা দেখানো হয়েছে তার মধ্যে একটি অদ্ভুত মিল খুঁজে পাবো আমরা। শতবর্ষ পরেও রক্তবরবী যেন এখনো ভীষণভাবে প্রাসঙ্গিক বলে মনে হয় আমাদের। এ যেন আবারও সেই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটে চলেছে। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিবিএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। আমাদের আজকের পর্বের বিষয়, শতবর্ষ পরেও রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী যেন ভীষণভাবে প্রাসঙ্গিক বলে মনে হয় আমাদের। রক্তকরবীর প্রথম খসড়া তিনি তৈরি করেন 1923 সালে। ওই বছর 2 মাসের জন্য কবিগুরু শিলংয়ে ছিলেন এবং সেখানে বসেই এই নাটকের প্রথম খসড়া তিনি তৈরি করেন এবং নাম দেওয়া হয় যক্ষপুরী। এরপর পরপর কয়েক বছরে তিনি এই নাটকে বারবার বদলেছেন নাটকের নামও। প্রথমে যক্ষপুরী থেকে তৈরি হয় নন্দিনী এবং তারপর শেষমেশ আমরা রক্তকরবী এই নামটিকে পাই এবং তারপর এটা পুনঃপ্রকাশিত হয় 1926 সালে। রক্তকরবী একটি বিপ্লবের তথা জাগরণের গল্প, কিংবা বলা যেতে পারে উত্তরণের গল্প অথবা আত্মশুদ্ধির গল্প। রক্তকরবী নাটকের জায়গাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের নাম যক্ষপুরী। স্থান নামের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কৌশলে বুঝিয়ে দিয়েছিলেন সেই সমাজ আসলে এক যক্ষ সমাজ। লোভ, লালসার মরীচিকার পিছনে অবিরাম ছুটে চলাই যক্ষপুরীর ধর্ম। সোনার হরিণের পিছনে ছুটতে গিয়ে হারিয়ে গিয়েছে মনুষ্যত্ব। খনি থেকে তাল তাল সোনা তুলে আনার সেই জীবনে নেই কোনো সোনার ঝিলিক, আছে শুধুই অন্ধকার। সে যেন এক সামাজিক অসুস্থতার লক্ষণ। সেই বদ্ধ জগতে এক ঝলক দমকা হাওয়ার মতো নন্দিনীর প্রবেশ। সেই তো নন্দিনী যে জীবনকে আনন্দ দেয়। যক্ষপুরীর লোহার জালের আড়ালে যে অসুস্থ মানসিকতার রাজা বাস করে, নন্দিনী সেই দরজাটা ভেঙে দুমড়ে মুচড়ে রাজাকে বের করে আনতে চায়। প্রাসাদের বন্ধ দরজা তো আসলে বন্ধ মনেরই প্রকাশ। রাজা লোভী, ফ্যাসিস্ট। সে বসে শুধু তাল তাল সোনা সাজায়। অন্ধকারের মধ্যে, লোভের মধ্যে, ধনতন্ত্রের স্পৃহার মধ্যে, ক্ষমতার মধ্যে চিরকাল বেঁচে থাকার সাধনা করে মকর রাজা। নন্দিনী বলে, মাগো তোমার হাতে ওটা কি? রাজা বলে, একটা মরা ব্যাঙ। নন্দিনী বলে, কি করবে ওটা দিয়ে? রাজা বলে, এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল, তারই আড়ালে 3000 বছর টিকেছিল। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিলুম। কি করে বেঁচে থাকতে হয় ও তা জানে না। ফ্যাসিস্টদের এইটাই একমাত্র ইচ্ছা, শুধু টিকে থাকা। তারা জানেও না তাদের তৈরি করা সিস্টেমে তারা নিজেরাই কবে থেকে বন্দী হয়ে থাকতে শুরু করেছে। এই অসুস্থ বাসনার ছবি আমরা আজও কিন্তু আমাদের চারপাশে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এবং তা বারবার আমাদের বুঝিয়ে দেয় কেন এই নাটক রক্তকরবী আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। যক্ষ রাজার স্বর্ণ লালসাই নানাভাবে বদলে বদলে গিয়েছে সময় ও দেশকালের প্রেক্ষিতে। রূপক ও সাংকেতিকতার আড়ালে রবীন্দ্রনাথের এই নাটক আসলে এক অন্য ধারার রাজনৈতিক নাটকও। সে নাটকে অত্যাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলনের কথা আছে। সেই আন্দোলনের পুরো ভাগে রয়েছে নন্দিনী। কিন্তু রবীন্দ্রনাথ কখনো সহিংস আন্দোলনে বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন যতই শাসকের বদল হোক না কেন, তার অন্তরাত্মার পরিবর্তন না হলে সেই পরিবর্তন কার্যকর হতে পারে না। এই লড়াই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক চিন্তাভাবনার একটা লড়াই। এই নাটক বারবার কৃষির কথা বলে। যন্ত্র সভ্যতা যেভাবে কৃষিকে ধ্বংস করার পথে এগিয়ে যাচ্ছিল তার বিরোধিতা করেছেন কবি। আজকের ভারতেও
আমরা দেখি কিভাবে পুঁজিবাদী শক্তি কৃষি ক্ষেত্রকে কুক্ষিগত করতে চাইছে। বারবার কৃষকরা আন্দোলন করে বুঝিয়ে দিয়েছেন তারা প্রতিবাদী বিশু পাগলের উত্তরসূরি, কোনোভাবেই আপোষ করবেন না। নয়াদিল্লিতে দীর্ঘদিনের কৃষক আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে আজও কৃষক শক্তিকে কোনোভাবেই খাটো করে দেখা যাবে না। সেই আন্দোলনের থিম সং হয়ে আজও যেন বেজে ওঠে কবিগুরুর গান। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়, আয় আয় আয়। পৌষ হলো নতুন ফসল কেটে ঘরে তোলার সময়, নবান্নের সময়। সেই গানটি বারবার নাটকে ফিরে ফিরে এসেছে এবং বুঝিয়ে দিয়েছে মাটির তলার ওই তাল তাল সোনার থেকে সোনার ফসল আমাদের জীবনে অনেক বেশি দরকার। তাই বলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কখনো যন্ত্র সভ্যতার বিরোধী ছিলেন না। তিনি মনে করতেন যন্ত্র যেন কখনোই মানুষের ঘাড়ে চেপে না বসে। যন্ত্রকে আমরা যত বেশি করে প্রাধান্য দেবো তাহলে হয়তো মানুষের নিজস্ব মূল্যবোধ হারিয়ে যাবে। তাই তিনি এই নাটকে দেখিয়েছিলেন ধর্মশক্তির থাবায় কিভাবে মানুষ দিনের পর দিন বেশি করে অমানবিক হয়ে ওঠে। রাজা অর্থাৎ ফ্যাসিবাদী শক্তি নাটকের চরিত্র রঞ্জনকে হত্যা করে। নন্দিনীর প্রেমিক রঞ্জন শক্তির প্রতীক। রাজা সেই বিরুদ্ধ শক্তিকে পছন্দ করে না, তাই পথের কাঁটা সরিয়ে দেয় সে। বর্তমান সময়ের সঙ্গে কি অসাধারণ মিল খুঁজে পাই আমরা। আমাদের মনে পড়ে যায় গৌরী লঙ্কেশ, কালবুর্গি সহ অসংখ্য বিরুদ্ধ মত বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের কথা। শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের বহু দেশেই ছদ্মবেশী ফ্যাসিস্ট শক্তির আঘাতে নিহত হচ্ছে অসংখ্য মানুষ। কিন্তু সেই অসুস্থ শক্তিরাই শেষ কথা নয়। মানুষকে পাশে নিয়ে রঞ্জন ও নন্দিনীর মিলিত শক্তি বারবার সিংহাসন থেকে টেনে নামিয়ে আনে আত্মলোভী রাজাদের। সেই দীপশিখা নেভানো কোনো শাসকেরই পক্ষে সম্ভব নয়। রবীন্দ্রনাথ জানতেন এই নাটক বহু মানুষের স্বার্থে ঘা দেবে, তাই তিনি রক্তকরবীর প্রস্তাবনায় খুব কড়াভাবেই লিখেছিলেন, আজ আপনাদের বারোয়ারি সভায় আমার নন্দিনীর পালা অভিনয়। প্রায় কখনো ডাক পড়ে না, এবার কৌতূহল হয়েছে, ভয় হচ্ছে পালা সাঙ্গ হলে ভিক মিলবে না, কুত্তা লেলিয়ে দেবেন। তারা পালাটিকে ছিঁড়ে কুটি কুটি করবার চেষ্টা করবে। এক ভরসা, কোথাও দন্তস্ফুট করতে পারবে না। এই ধিক্কার ধ্বনি ছড়িয়ে রয়েছে আবহমানের আকাশ। আমাদের দৈনন্দিন জীবনের যান্ত্রিকতা আমাদের জীবনের খুব সহজ শক্তি এবং সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে। এই যন্ত্র দানবের হাত থেকে মনুষ্যত্বের মুক্তি হওয়া চাই, এই কথাই রবীন্দ্রনাথ বোঝানোর চেষ্টা করেছিলেন তার নাটক রক্তকরবীতে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় জারিত হয়ে রক্তকরবী এই নাটকটি প্রয়াসম সংস্থা এই বছরের 13ই ডিসেম্বর মঞ্চস্থ করতে চলেছে কলঞ্জলি আর্ট গাজিবোতে, প্রতিদিন প্রয়াসম প্রণামের মঞ্চে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আশা করি এই পর্ব আপনাদের ভালো লেগেছে এবং এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, ভালো রাখবেন, ভালো থাকবেন এবং দেখতে থাকুন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।